সুপ্রিয় দর্শক, মাহবুব চন্দ্র প্রতিদিন স্টুডিও থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে আজকে আমন্ত্রিত অতিথি আছেন আমার মেহেরপুর প্রতিদিনের বার্তা সম্পাদক জুলফিকার আলী কানন এবং মেহেরপুরের বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এম এ মালিক, দুজনের সাথে কথা বলবো সংবাদের নানান বিষয় নিয়ে। তার আগে আমি মেহেরপুর প্রতিদিন সহ অন্যান্য পত্রিকার কয়েকটি খবরের শিরোনাম পড়ছি। মেহেরপুর প্রতিদিন তাদের প্রধান সংবাদটি করেছে, জনপ্রতিনিধিদের সাধারণ মানুষকে সেবা দেওয়ার মানসিকতা তৈরি করতে হবে। মেহেরপুরে নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের শপথ অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। গার্ড অব অনার প্রদান ছাড়া মুক্তিযোদ্ধার মরদেহ দাফন। গাংনীর সাহারবাটি গ্রামের সবজি ক্ষেত কর্তনের মামলায় গ্রেপ্তার 2 বিএনপি নেতাদের সঙ্গে ইউই রাষ্ট্রদূতের রুদ্ধদ্বার বৈঠক। কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার প্রতিবাদে ডিসি অফিস ঘেরাও। শপথ নিলেন 4টি ইউনিয়নের 36 জন সাধারণ ও 12 জন নারী সদস্য। গাংনীতে জমি নিয়ে সংঘর্ষ, নারীসহ 5 জন আহত। মেহেরপুর জেলা প্রশাসনের কার্যালয় পরিদর্শন করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। মেহেরপুরে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা হবে না, এটি একটি মন্তব্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের। বিক্ষোভকারীরা অনর নিহত 1, এটি একটি উত্তাল শ্রীলঙ্কার আরেকটি নিউজ। কুমারখালীতে ব্যতিক্রমধর্মী বয়স্ক বিদ্যালয়ের কার্যক্রম শুরু। মেহেরপুরের কৃতি ছাত্রী ও জাবি শিক্ষকের বিয়ে সম্পন্ন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মেহেরপুরে হাডুডু খেলা অনুষ্ঠিত। এই ছিল মূলত মেহেরপুর প্রতিদিনের খবর। মাথাভাঙা তাদের প্রধান সংবাদটি করেছে, প্রস্তুত সংসদ নির্বাচনের রোডম্যাপ, সহজ করা হচ্ছে ইভিএম ভোট পদ্ধতি, অংশগ্রহণমূলক নির্বাচনের চেষ্টা থাকবে ইসির। চুয়াডাঙ্গায় নিউ মদিনা ক্লিনিকে সিজার, রাজশাহী নেয়ার পথে প্রসূতির মৃত্যু। মেহেরপুরে ট্যাংরামারি গ্রামে প্রাথমিক বিদ্যালয়ের ভবন ও মেহেরপুর গ্যালারির উদ্বোধন। মেহেরপুর জেলা বিএনপির সহসভাপতি শেখ সাইদ আহমেদ মারা গেছেন। এ ছিল মোটামুটি মেহেরপুর প্রতিপক্ষের হাতে রক্তাক্ত জখম মামলার প্রধান আসামি জেল হাজতে। আমি আলোচনায় যাব আমার অতিথিদের সাথে। আমি এম এ মালিক, বীর মুক্তিযোদ্ধা, আপনাকে স্বাগত জানাচ্ছি। একই সাথে জুলফিকার আলী কানন, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই একটি বিষয়ে আলোচনা করার জন্যই মূলত আমি আজকে এই সাংবাদিক ওরিয়েন্টেড একটা প্রোগ্রাম, সংবাদ বিশ্লেষণ, তারপরেও আপনাকে আসলে ডেকেছি আমি এ কারণেই যে গতকালকে আপনি জানেন যে একজন মুক্তিযোদ্ধার লাশ দাফন হয়েছে, তাকে গার্ড অব অনার দেওয়া হয়নি। এই বিষয়টা কতটা আইন সিদ্ধ হয়েছে, আপনি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন, এবং এর বিপরীতে আসলে সরকারের বা রাষ্ট্রের ইয়েটাই বা কী, মানে নির্দেশনাটাই বা কী। তো এই বিষয়টা নিয়ে যদি আপনি বলেন। কালকে শেখ সাইদ নামের একজন বিএনপির জেলা কমিটির সহসভাপতি, উনি দায়িত্ব পালন করছিলেন, একই সাথে উনি মুক্তিযোদ্ধাও। এখন এই মুক্তিযোদ্ধাদের নিয়ে হয়তোবা কিছুটা বিতর্ক আছে। হ্যাঁ, সে বিতর্ক তো সব জায়গাতেই আছে। তাহলে এখানে যেহেতু সে মুক্তিযোদ্ধা, তিনাকে আপনি গেজেট নোটিফিকেশন করে তাকে মুক্তিযোদ্ধা ডিক্লারেশন দেওয়া হচ্ছে, তার যদি সেটা বাতিল করতে হয় তাহলে আরেকটি গেজেট নোটিফিকেশন লাগবে, অথবা বলা হবে যে 118 জন ডিসপোর্টেড যে মুক্তিযোদ্ধা তারা আবার আপিলও করেছে, এই আপিল শুনানিটাও কিন্তু নিষ্পত্তি হয়নি। তাহলে একটা নির্দেশনা তো গভর্নমেন্টের এটা থাকাই উচিত, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক, যে যারা এই ধরনের ডিসপোর্টেড হয়ে যাদের ভাতা বন্ধ আছে তাদের গার্ড অব অনারটা প্রদান করা হবে না। একটা নির্দেশনা তো লাগবে। আপনি গাংনীতে জানেন যে এই ধরনের একজন মুক্তিযোদ্ধাকে ভাতা বন্ধ হওয়া, তাকে গার্ড অব অনার দেওয়া, মাহবুব আলম বিশু। জি, মাহবুব আলম বিশু। আর এখানে সেটা দেওয়া হলো না। আরেকজন দেওয়া হয়েছে মুজিবনগরে, ওনার নামটা হলো মনসুর আলী, তাকেও দেওয়া হয়েছে। আচ্ছা, গত সপ্তাহে। তাহলে বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, মূল্যায়ন করবেন? তা আমি
ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতাবৃন্দকে। আসসালামু আলাইকুম। আপনার প্রশ্নের উত্তরে আমি এতটুকু বলবো, আমি যখন শুনলাম যে সাইদ ভাই মারা গেছে, ইউনো সাহেব ফোন করছে, ওখানে ফোন করছে, ইউনো সাহেব আমাকেও ফোন করছে। উনি বিস্তারিত জানতে চাইছেন যে কী ব্যাপার, এটা ওনার কী ঘাটাপনার কী পরিস্থিতি, মুক্তিযোদ্ধার অবস্থানে আছে। উনি আমি জানতে চাইছেন উনি বাদ নাকি ভুয়া নাকি এই ধরনের কোনো একটা হয়তো উনি জানতে চাইছে, আমার উদ্দেশ্য এরকম। আমরা না, উনি বাদ যায় নাই। উনি যাদের ভাতা স্থগিত আছে 118 জন মেহেরপুর, তাদের ভেতরে ওনার নাম আছে। গত ফেব্রুয়ারি মাস থেকে ওনাদের ভাতা স্থগিত। আর যেহেতু উনি আপিল করছেন, তালিকায় আছেন যাচাই বাছাই, আপিল নিষ্পত্তি এখন হয়নি। তা আপিল নিষ্পত্তি যখন হয়নি ততক্ষণ সে মুক্তিযোদ্ধা, আর সে গেজেটের মাধ্যমে হয়েছে এবং গেজেট নোটিফিকেশনের মাধ্যমেই তাকে বাদ দিতে হবে। তখন সে হয়তো গাঢ় পাবে না, কিন্তু এখন সে পাবে। তখন উনি বললো ঠিক আছে দেখছি বলে উনি ফোন রেখে দেবেন। এই পর্যন্ত আমি জানি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ওটা এত দূর ওনার জিজ্ঞাসা করাও আমার প্রয়োজন ছিল না আমাকে। আমি কথাও বলছি, আপনি গাংনীতে এবং মুজিবনগর যে মনসুর আলী বীর মুক্তিযোদ্ধা, যেটা উনিও একই তালিকায় আছে, তাকে কিন্তু গার্ড অফ অনার দেওয়া হয়েছে। আমি এই উদাহরণও দিয়েছি তাকে, যে মুজিবনগর দেওয়া হয়েছে, গাংনীতে দেওয়া হয়েছে। আপনারা দিবেন, অবশ্যই দেবেন, তারপরেও ওনারা দেন নাই, গার্ড অফ অনার দেন নাই। ওসি সাহেব আমাকে ফোন করছে, আমি বলছি দেখেন ওনারা দিবে কি নিয়ে দেবো আমি ক্লিয়ার কিছু বলে নাই, তা আপনি ইউনের সাথে একটু যোগাযোগ করেন। তারপরেও ওসি সাহেব দায়িত্ববান, উনি নিজ দায়িত্বে উনি পুলিশ ফোর্স পাঠাইছিলেন, কিন্তু প্রশাসন থেকে কোনো ম্যাজিস্ট্রেট যায়নি, যেহেতু ওনারা দেরি না করে জানাজার পরে ওনারা দাবন করছে। তা আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে এইটুকু বলবো, আইন আমরা মুখে বলে আইন আইনের মধ্যে চলবে, কিন্তু কোনো ক্ষেত্রে যেন আইনটা থমকে দাঁড়ায়। এটা কীভাবে কেন হয়েছে এটা তো আমি আর ভাষা নাই, এটা বলার আমার ওইভাবে আমি বলতেও পারবো না। এটা প্রশাসন উচিত ছিল গার্ড অফ অনার দেওয়া। এতে কিছু কারো ক্ষতি হতো না, বরং জাতি একটা শ্রেষ্ঠ সন্তান হিসাবে সাইদের একটা গার্ড অফ অনার পাওয়া অনেক অবশ্যই জরুরি ছিল, এটা আমি মনে করি। জুলফিকার আলী কানুন, আপনি জানেন যে এই গার্ড অফ আমি অনার, এই ক্ষেত্রে আমি ছোট্ট একটা প্রশ্ন করতে চাই, যেহেতু উনি একজন বীর মুক্তিযোদ্ধা, সেই হিসাবে আমার ছোট্ট একটা প্রশ্ন, মানে এই প্রশ্নটা আমার অনাকাঙ্ক্ষিত বলতে পারেন। যেহেতু উনি মুক্তিযোদ্ধা ছিলেন, গতকালকে যে অনভিপ্রেত বলুন আর অনাকাঙ্ক্ষিতই বলুন, তারা একজন বীর মুক্তিযোদ্ধাকে, জাতির শ্রেষ্ঠ সন্তানকে গার্ড অফ অনার, রাষ্ট্রের যে সর্বোচ্চ সম্মানটুকু সেটুকু দিলেন না, এটা প্রশাসনের পক্ষ থেকে। আপনারা একজন মুক্তিযোদ্ধা হিসেবে এই স্থানীয় যে মুক্তিযোদ্ধা কমান্ডার আছে, তারা আসলে এটা নিয়ে কি ভাবছে? শুধুমাত্র কি নিন্দা জানিয়ে বা দুঃখ প্রকাশ করে কি এটা সর্বশেষ সমাধান হচ্ছে, না এটা নিয়ে আসলে আনুষ্ঠানিকভাবে কোনো নিন্দা প্রতিবাদ জানানো হয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে আমি এটা বলবো, বাংলাদেশ সকল মুক্তিযোদ্ধারা দেখবেন দ্বিধা বিভক্ত, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি কেন্দ্র কমান্ডে যান, 4-5টা গ্রুপ। আজকে 2017 সালের জুন মাসে আমাদের নির্বাচিত কমিটি ভেঙে দিয়েছে, বাতিল করছে। আজ পর্যন্ত 5.5 বছর 6 বছর হতে চললো, নির্বাচনটা দিচ্ছে না। এখানে কে নেতৃত্ব দিবে, কে নেতৃত্বে যাবে, মুক্তিযোদ্ধা একটা নির্বাচিত কমান্ডার বা নির্বাচিত প্রতিনিধি থাকতেও অবশ্যই তার একটা পদক্ষেপ নিত। আমি ডাকবো, আরেকজন আসবে না, আরেকজন ডাকবে, আরেকজন আসবে না। কথাটা আমি এই জন্য বলছি, এই মেহেরপুরে অলরেডি মুক্তিযোদ্ধারা, আমি এইটাই বলবো, প্রশাসনের 2 ভাগ করে ফেলছে।
কারো নাম বলবো না, 2 ভাগ করে ফেলছে। এখন আপনি যে একা পদক্ষেপ নেবেন, এটা সেটা কতটুকু সম্ভব কতটুকু অসম্ভব এটা সময় বলে দেবে। তারপরেও আমি সামনে রবিবারে একটা ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে আমি আহ্বান করেছি মুক্তিযোদ্ধাদের। ওখানে আমি এর প্রতিবাদ অবশ্যই, সকল মুক্তিযোদ্ধা আসবে, মানে একটা প্রতিবাদ আমরা অবশ্যই করব। ধন্যবাদ। আমি জুলফিকার আলী কানন, আমি আপনাকে যেটা আমি এই আলোচনাটি আরেকটু থাকতে চাই, সেটা হলো একজন মুক্তিযোদ্ধাকে করা হলো না। আমরা রিপোর্ট করলাম এখানে জাতীয় এবং আমাদের লোকাল পত্রিকাগুলোতে এটা নিয়ে নিউজ হলো, কিন্তু এই যেটা হলো না, এটার আপনি প্রশাসনিক যে ব্যর্থতা, প্রশাসন ইউনো বা ডিসি, আপনি নিজেও ফোন করেছেন, আপনি আপনার নিউজে উল্লেখ করেছেন যে তিনারা ফোন রিসিভ করেননি। তো এই যে ব্যর্থ, এটা প্রশাসনিকভাবে ব্যর্থ। আপনি কি মনে করেন না যে একটা গেজেটের মাধ্যমে যারা মুক্তিযোদ্ধা হলেন তাদের মধ্যে থেকে যদি কেউ কেউ বাদ যান, তাহলে আর একটা গেজেট প্রকাশের মাধ্যমেই তাদেরকে বাদ দিতে হবে? ব্যাপারটা কি আসলে এমন না? আপনি আলোচনার শুরুতেই কিন্তু এই কথাটা বলেছেন যে যদি তাকে আবার বাদ দিতে হয়, অবশ্যই গেজেট হতে হবে, আবারও নতুন করে আর একটা গেজেট হতে হবে যে এই লোকগুলোকে বাদ দেওয়া হলো। আমার প্রশ্ন হলো, প্রশাসনের কাছে আমার প্রশ্ন যে এখন পর্যন্ত ওনারা কি আসলে মুক্তিযোদ্ধাদের নিয়ে রাজনীতি করছেন কিনা? উনি একজন ফ্রিডম ফাইটার, উনি জাতির শ্রেষ্ঠ সন্তান। শ্রেষ্ঠ সন্তানের যে মর্যাদাটুকু সংবিধানে দেওয়া হয়েছে সেটুকু দিতে ওনাদের সমস্যাটা কোথায়? আমার প্রশ্ন ওনার কাছে। দেখুন, প্রথম থেকে শুধুমাত্র একবার যে ফোন দেওয়া হয়েছে তা নয়, কিন্তু আপনি এই মেহেরপুর প্রতিদিনের সম্পাদক সাহেব সে নিজেও কিন্তু ডিসি সাহেবকে ফোন দিয়েছেন, আমি ফোন দিয়েছি, আমার জানা মতো আপনি নিজেও ফোন দিয়েছেন, ওনারা কিন্তু ফোনটা রিসিভ করেননি। আমি যখন নিউজটা আমি গতকালকে শেষ সময় পর্যন্ত আমি কিন্তু আরেকবার ট্রাই করেছি, বাট উনি রিসিভ করেননি। তো আমার প্রশ্ন হচ্ছে যে একজন, এটা আমার কাছ থেকে মনে হয়েছে যে শুধুমাত্র রাজনৈতিক চিন্তা চেতনার আলোকেই কিন্তু ওনাকে এই গার্ড অফ অনার থেকে বঞ্চিত করা হয়েছে। এখানে একটা ওনার রাজনৈতিক মানে পরিচয় ছিল, উনি জেলা বিএনপির সহসভাপতি। জি, এটা এই পরিচয়টাই তার এই সম্মানটুকু কেড়ে নেয়। আচ্ছা, এটা আপনার প্রশ্ন অনুযায়ী তো ক্যাপ্টেন এম এ মালেক তো আবার বললেন যে মুক্তিযোদ্ধারা আবার সারা দেশে দ্বিধা বিভক্ত, সেক্ষেত্রে মেহেরপুরও দ্বিধা বিভক্ত হয়েছে সাম্প্রতিক সময়ে। এটা দ্বিধা বিভক্ত তো মুক্তিযোদ্ধাদের মধ্যে, হ্যাঁ, এটা তো প্রশাসনিক লেভেলে একটা ল আছে, ওনারা তো সেটা ফলো করবেন। ওনারা কেউ হয়তো করছেন। এখন তো এই পদাধিকার বলে যেহেতু নির্বাচন নাই, 17 সালের থেকে কোনো জুন মাস থেকে 17 সালের জুন মাস থেকে কোনো নির্বাচন নাই, পদাধিকার বলে জেলা প্রশাসক জেলা কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করবেন। এবং 2 বার নির্বাচন কমিশন গঠন, একবার হয়েছে সেটা বাতিল হয়েছে, আবার নির্বাচন কমিশন কিন্তু গঠন হয়েছে 2 বার। আচ্ছা, এই 6 বছর নির্বাচন হয়নি। তাহলে আলটিমেট এই যে জেলা কমান্ডার হিসাবে শুধু ডিসি সাহেব কিন্তু সরাসরি একটা দায়িত্বে আছে। তাহলে উনি কি আসলে তাহলে কারোর শুনলেন, কোনো অংশের কথা শুনলেন, এরকম মনে হচ্ছে যে উনি যদি শুনে থাকেন তাহলে উনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন, আমি সরাসরি বলবো। কারণ উনি এই জায়গায় কারোর কথা শোনার কথা না, উনি চলবেন ল অনুযায়ী। অবশ্যই, এটা তো ওনার তো কারোর কথা শোনার কথা না, উনি তো ল অনুযায়ী করবেন, সেই অনুযায়ী উনি গার্ড অফ অনার প্রদান করবেন। কারণ এমনও তো হতে পারতো যে সরকারের যদি এই ধরনের একটা নির্দেশনাও থাকতো যে যারা, যেমন ধরেন মেহেরপুর সদরে 118 জন এর ভাতা বন্ধ হয়েছে, ভাতা স্থগিত আছে, আচ্ছা কালকে থেকে আবার ভাতাটা শুরু হতে পারে কারো কারো, এরা আবার প্রায় সকলে কিন্তু আপিল করেছেন, সেই আপিলের নিষ্পত্তি হয়নি। আচ্ছা, এই ধরনের একটা পরিপত্র তো জারি হতে পারতো যে যারা এই ধরনের ডিসপোর্টেড, এই 118 জন, এদের মধ্যে যদি কেউ মৃত্যুবরণ করেন তাহলে তিনারা গার্ড অফ অনার পাবেন না, এমন কোনো নির্দেশনাও কিন্তু নাই। আমি গতকালকে মুক্তিযোদ্ধা কমান্ডার গাংনী উপজেলা যিনি দায়িত্বে ছিলেন, আমাদের সকলের শ্রদ্ধাভাজন স্যার মুমতাজ আলী স্যার, ওনার সাথে কথা বলেছিলাম। উনি বলেছিলেন যে না, এটা দিতে হবে,
সবাই 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 বলেছেন, আরো কয়েকজন মুক্তিযোদ্ধা। মেহেরপুর সদর উপজেলার সাবেক কমান্ডার আবুল কাশেম উনিও একই কথা বলেছেন যে না, যেহেতু তিনাদেরকে তো বাতিল করা হয়নি, জি। ভাতা স্থগিত মানে তিনারা মুক্তিযুদ্ধ হিসেবে বাতিল হয়েছেন এটা বলা যাবে না। সেক্ষেত্রে ওটা আমিও বলেছি, জি জি, আমাকে আপনিও একই কথা একই বলেছেন কথা বলেছি। যে এটা বাতিল বলা যাবে না, তাদের ভাতা স্থগিত আছে, আপিলে যদি বাদ যায় তখন বাদ যায় তখন ওইটা নিয়ে আবার একটা নোটিফিকেশন হবে যে ইনাদের যে যে কাগজপত্র থাকার কথা একজন মুক্তিযোদ্ধা হিসাবে সেই কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় হয়তো তাদেরকে মুক্তিযোদ্ধার এই সনদ থেকে বাতিল করে দেওয়া হলো, তাই নাকি? তো একটা কারণ তো থাকতে হবে, সেটা কিন্তু নেই। আচ্ছা এম এ মালেক, ইয়েতে আপনাকে যদি এইভাবে জিজ্ঞাসা করি, আজকে মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে এরকম হচ্ছে, মেহেরপুরে তো অনেক বিতর্কিত মানুষ মুক্তিযোদ্ধা হচ্ছে, যারা এনলিস্টেড রাজাকার তারা আবার মুক্তিযোদ্ধা হচ্ছে। এখন যদি আপনাকে জিজ্ঞাসা করি, মুক্তিযোদ্ধাই 118 জন, আপনি তাদের ভাতা স্থগিত করলেন, ভালো কথা, আপনি গার্ড অফ অনারও দিচ্ছেন না, দ্যাট মিনস আপনি মনে করছেন যে মানে প্রশাসন মনে করছে তারা বাদ। এই মুক্তিযোদ্ধারা ভাতা পেয়েছিল যখন, মুক্তিযোদ্ধা হিসাবে এতদিন অবস্থান করছেন, 2004 সালে গেজেট নোটিফিকেশনের মধ্যে দিয়ে তারা ইনক্লুড হয়, এই মুক্তিযোদ্ধারা বেশিরভাগ এই 118 জনের মধ্যে, এবং এর মধ্যে কারো কারো সন্তান মুক্তিযোদ্ধা কোঠায় চাকরি পেয়েছে, তাহলে তাদের কি পরিণতি হবে আপনি বলেন? অদ্যাবধি চাকরি করতে অদ্যাবধি চাকরি করছে, তাহলে তাদের কি হবে? এটা আমি এইভাবে বলবো, এখানে জামুকা যে ওদের যে এইভাবে একটা হেনস্থা বা এইভাবে তাদের মানে কি বলবো ধরা হয়েছে, তাদের এই রকম বাদ দেওয়া হয়েছে, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা জামুকা বলতেছে, জানি না কতটুকু আইনে কভার করে আমি বলতে পারবো না। 2002 সালে জামুকার আইন হয়েছে, জামুকা হবে, জামুকার এই আইনে চলবে, জামুকা গঠন হয়নি। জামুকা গঠন হয়েছে 2010 সালে। আর এই যারা 118 জন, মোট ওভারঅল বাংলাদেশে 17,000 সামথিং, মেহেরপুরে 118, 112 গাংনি, 28 জন হলো মুজিবনগর। এই 17,000-এর ভিতরে জি, অল ওভার বাংলাদেশ। এরা 2004 সালে জাতীয় কমিটির সুপারিশে এদের মুক্তিযুদ্ধ করা হলো, ওই গেজেটের উপরে একটা হেডলাইন লেখা আছে। আর এখন যারা বা আগে যারা হয়েছে, জাতীয় কমিটি বলতে আপনি জামুকার কথা বলছেন? জামুকার কথা, জামুকা না। আচ্ছা, জাতীয় কমিটি মেবি মন্ত্রণালয়ের কোনো ব্যক্তি টেক্তি এরকম কারা কারা ছিল আমি জানি না, কিন্তু জামুকার অনুমতি দিয়ে পরের যে সমস্ত গেজেট হয়েছে সব হয়েছে, জামুকার অনুমতি ক্রমে এদের গেজেট করা হলো। আচ্ছা, এরকম সেন্টেন্স আছে। আচ্ছা, আর ওদের জাতীয় কমিটির মাধ্যমে করা হয়েছে, এই একটা সুযোগ পেয়ে জামুকা এদের ওই গেজেটটা ধরছে, এই লোকগুলোকে ধরছে। আর যেহেতু এটা 2004 সালে হলো, তখন অন্য সরকার ছিল, তো যাই হোক এভাবে ধরে ওদের 2021 সালের জানুয়ারি মাসে 30শে জানুয়ারি এদের অল ওভার বাংলাদেশ একসাথে এদের যাচাই বাছাই করে 3টি শ্রেণীভুক্ত করে, ক তালিকা, খ তালিকা, গ তালিকা। তো মেহেরপুরে 118 জন গতা লিখেছিল। এরা ওই খ এবং ক না, ক আবার পাশ, ওরা আবার মানে গেজেট হয়ে গেছে, এই জামুকাই আবার গেজেট করে দিয়েছে। এরা ওই মানে খাদে পড়ে আছে এখন এই পরিস্থিতিতে, যে জামুকার অনুমোদন বিহীন গেজেট, এই জন্য আমরা মানি না। তা আমার কথা হলো, যদি জামুকার অনুমোদনবিহীন হয়, তুমি অনুমতি দিয়ে নতুনভাবে গেজেট করো। এরা যে হয়েছে, এরা একটা প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে, আমি জানি। তখন আমি সে কাগজপত্র আছে আমার কাছে, আমি সংগ্রহ করছি। নবিসুদ্দিন বা নবিউল হক নাকি ইউনো ছিলেন 2004, উনি বোর্ডের মাধ্যমে এবং এখানে বসে না, প্রতিটা ইউনিয়ন কাউন্সিলে গিয়ে তাদের সাক্ষাৎকার নিয়ে কমিটি গিয়ে একটা প্রক্রিয়ার মাধ্যমে তারা কিন্তু যতগুলো প্রক্রিয়া ছিল যাচাই বাছাই কমিটি ছিল। হঠাৎ এইভাবে যে জামুকার অনুমোদন নাই গেজেট এই বলে ওদের বাদ দিতে, এটা কতটুকু যুক্তিযুক্ত বলতে পারবো না। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জি। জামুকা, জি, তাদের যদি
মনে হয় যে জামুকার অনুমোদন নাই বলে তাদের বাদ দিয়ে দেবে, সেটা তো তাদের পরিষ্কার একটা গেজেট করতে হবে বা একটা নির্দেশনা জেলা পর্যায়ে দিতে হবে যে এই যে যারা গ তালিকাভুক্ত তারা এখন থেকে আর মুক্তিযোদ্ধা না, সেটাও তো বলেনি। না, ওটা বলে নাই, ওরা বলছে আপনাদের যাচাই বাছাই আবার পুনরায় যাচাই বাছাইয়ের মাধ্যমে। তাহলে পুনরায় যদি যাচাই, তাহলে তারা ঝুলন্ত থাকলো। তাহলে তারা আবার সেখানে আপিল করেছে, সেই আপিল নিষ্পত্তি হয়নি, তাই না? কবে হবে তাহলে আমি এই কারণে বলছি যে তাহলে ধরে নি তারা যদি মানে প্রশাসনিকভাবে। এখানে আর একটা কথা আছে, মাননীয় মন্ত্রী আমাদের আকা মোহাম্মদ জামাল সাহেব বলছিলেন যতদিন ওদের আপিল নিষ্পত্তি না হবে এবং ফাইনালি যতক্ষণ পর্যন্ত ওরা বাদ না যাবে ততক্ষণ তারা ভাতা পাবে। হ্যাঁ, গত ফেব্রুয়ারি থেকে ওদের এই 118 জন ভাতা বন্ধ করে দিয়েছে। জুলফিকার আলী খান ইয়েতে বলেন তো যে এই ধরনের এগুলো বাদ, একবার নিলেন একবার বাদ দিচ্ছে, ভালো কথা। এইবার আপনি বলেন যে তাদের সন্তানগুলো যারা চাকরি করছে ওই কোঠায়, আপনার আমার সন্তানরা, আমরা যারা অমুক্তিযোদ্ধা, ওই কোঠার কারণে আমাদের সন্তানেরা সেখানে যেতে পারি, বা অন্য প্রকৃত মুক্তিযোদ্ধাদের সন্তান বা তাদের যারা পোষ্য আছে তারা কিন্তু সেই সুযোগ হয়তো পায়নি, তাই না? এখন তাহলে কি হবে যে উনি মুক্তিযোদ্ধা না, কারোর বাবা বা কারোর দাদা তিনি মুক্তিযোদ্ধাই না, সে মুক্তিযোদ্ধা ভুয়া ছিলেন, সেটা বাতিল হলো, ওই সন্তানের কি হবে আপনার দৃষ্টিতে? চাকরিটা কি হবে এটা আমাদের, আমি যতটুকু জানি গাঙ্গিতে একজন টিচার আছেন, ওনার তিনটা মেয়ে কিন্তু মুক্তিযোদ্ধা কোটায় চাকরি হয়েছে, তারা চাকরি করছেন। আবার যেসব মানে যার কোটায় চাকরিটা হয়েছে সেই মুক্তিযোদ্ধা কিন্তু এই 112 জনের তালিকায় আছে। গাঙ্গির 112 জনের তালিকায়। তো আমি একদিন জিজ্ঞেস করেছিলাম আমাদের গাঙ্গির ইউনো মহোদয়কে যে তাহলে এটা কি হবে, তো বলছে যে এখন পর্যন্ত তো কোনো সিদ্ধান্ত আসেনি ওনার ব্যাপারে, যেই কারণে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। তো আমি আবার কিন্তু ঘুরে সেই জায়গায় আসতে যাচ্ছি, যদি ওই সিদ্ধান্ত না নিতে পারে তাহলে এই বীর মুক্তিযোদ্ধার এটা সন্তানের চাকরিটা আপনি দেখেন, সে কেউ 2004 বা 5 বা 7 চাকরি পাইছে, দীর্ঘ এত বছর 21 সাল 22 সাল পর্যন্ত চাকরি পেতেছে। এখন যদি তার বাবার কারণে যে মুক্তিযোদ্ধা না হয়তো বাদ গেল, এই ছেলেটার লাইফটা কি হবে জানেন তো? শুধু লাইফটাও না, আমি যদি বলি আপনাকে, তার চাকরি, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, আপনাকে জাতির শ্রেষ্ঠ সন্তান বলছি, আমরা নাগরিক হিসেবে আপনাকে স্যালুট করছি। একজন অমুক্তিযোদ্ধাকে যখন আপনি যে কোনো প্রক্রিয়ায় আপনি যখন মুক্তিযোদ্ধা বানালেন, তাকে আবার মুক্তিযোদ্ধা বলছেন যে সে মুক্তিযোদ্ধা না, ততদিনে তো তাকে আপনার মতো করে স্যালুট করেছি, তাই না? সেই সম্মানটাই করেছি। আমি কেন একটা ভুয়া মানুষকে সম্মান দিব? আপনাকে, তাকে কেন আমি জাতির শ্রেষ্ঠ সন্তান বলবো না? এটা তো সরকারের, আমি বলবো জনবলবো কথায় কথায়। দেখেন, আপনি দেখেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের একটা হজবরল, আপনি দেখেন এই যে আমাদের স্মার্ট কার্ড, ডিজিটাল সার্টিফিকেট 2015-16 সাল থেকে এই মাস আসলেই এই মাসে দেব ডিজিটাল স্মার্ট কার্ড দেবো, ডিসেম্বরে এই ডিসেম্বরে দেবো, আবার মাস আছে এই মাসে দেবো, 6টা বছর এখন দেবো, তখন দেবো, তখন দেবো, এখন দেবো, এইভাবেই কথা। এই জুন মাসে দেওয়ার কথা ছিল ডিজিটাল সার্টিফিকেট ওই স্মার্ট কার্ড, এখন বলছে যে জুন থেকে আগস্টের ভেতর দেবো। আমি দ্যাটটাও বলতে পারি এই আগস্ট মাসেও ওনারা দিতে পারবেন না। এই কথা কেন বলা হয়? কেন মুক্তিযোদ্ধাদের এবং জনগণের বিভ্রান্ত করা হয়? প্রতিটা যেখানে উদ্বোধনী হোক, যেখানে কোনো সেমিনার হোক, মুক্তিযোদ্ধা মন্ত্রী এমন বক্তৃতা দেবে যার কোনো কার্যকারিতা আমি আজ পর্যন্ত দেখলাম না। সব ওই হবে করছি এর ভিতরে আছে। আচ্ছা, ওই যে ধরেন এই যে কয়জন সচিব ছিলেন মুক্তিযুদ্ধ সার্টিফিকেট, দেখেন 7 জন না 6 জন, তাদের কিন্তু ওই তাদের হবে না, তাদের ওই যে 2 বছর অতিরিক্ত যে চাকরির মেয়াদ, সেটা কিন্তু কাটেল করেছে। ওইটা ধরার পরে ওনাদের সেই 2 বছর কিন্তু আর কাউন্ট হয়নি। তাহলে সেখানে তো একটা ব্যবস্থা হয়ে গিয়েছে। তাহলে একজন মুক্তিযোদ্ধা আপনি হয়নি বলছে না ওই যে ধরেন যারা 59 বছর ইয়ে করে আর মুক্তিযোদ্ধাদের অতিরিক্ত বর্ধিত, ওদের জন্য বর্ধিত, আপনাদের জন্য বর্ধিত সময় ওটা 2 বছর।
তিনাদের ওইটা ভুয়া সার্টিফিকেট ধরা পড়ার পরে ওই বর্ধিত সময় তাদের কাউন্ট করেনি এবং কারো ওই বেতনের টাকাও ফেরত দিতে হচ্ছে। ফেরত দিতে হচ্ছে। তাহলে সেখানে তো একটা সিদ্ধান্তই হচ্ছে। তাহলে মুক্তিযোদ্ধা অমুক্তিযোদ্ধার সন্তান মুক্তিযোদ্ধা কোঠায় যদি চাকরি করে তাহলে তাদের ক্ষেত্রে কেন সিদ্ধান্ত নেওয়া হবে না? মানে সেটাই তো বলছে, একটা সিদ্ধান্ত তো আসতে হবে, কিন্তু এইটা হবে সেটা হবে, এই করবো সেই করবো করতে তাই এই পর্যন্ত। তবে আমার কাছ থেকে যেটা মনে হয়েছে, যেহেতু সরকার একটা পদক্ষেপ নিতে শুরু করেছে, মানে শুরু হয়েছে যে বিষয়টা, এটা সমাধান হবে। সমাধান একটা পর্যায়ে আমার মনে হয় যারা মুক্তিযোদ্ধা নন অথচ তাদের সন্তানগুলোকে মুক্তিযোদ্ধা কোটায় বিভিন্ন চাকরিতে দিয়েছেন, একটা পর্যায়ে আইনগত ব্যবস্থা নেওয়া শুরু হয়ে যাবে, এটা আমার মনে হচ্ছে। জুলফিকার আলী কানন ইয়েতে আমি কিছুটা মানে দ্বিধাদ্বন্দ্বে থাকি। তার কারণ এই আপনার মেহেরপুর জেলায়, এটা না হয় মুক্তিযোদ্ধা কোঠা নিয়ে আমরা আলোচনা করছি, মেহেরপুর জেলা কোটায় আমার জানা মতে 2 জন চাকরি করেন এই সরকারি স্কুলের, বয়েজ স্কুলের সিদ্দিক মাস্টার, ধর্মশিক্ষা শিক্ষক। ওনার বাড়ি হচ্ছে বাগেরহাট, আর ওনার স্ত্রী প্রাইমারি স্কুলে চাকরি করেন মেহেরপুরের কোঠায়। ঠিক আছে, আমাদের মেহেরপুর প্রতিদিনে তাকে নিয়ে ছবি সহ রিপোর্ট হয়েছে। ঠিক আছে, কি হয়েছে তার, কি হয়েছে সিদ্দিক মাস্টারের কি হয়েছে? উনি মেহেরপুরের কোঠায় চাকরি করছেন মানে কি? আমার মেহেরপুরের 2 জন চাকরি থেকে বঞ্চিত করেছেন উনি ধর্মশিক্ষা শিক্ষক, পাঞ্জাবি মাথায় টুপি নামে না, পা পর্যন্ত পাঞ্জাবি বহর, বিভিন্ন জায়গায় ওয়াজ করে বেড়ান। এই ধরনের মানুষ যখন এই ধরনের স্খলিত কাজ করেন, তারপরেও যখন রাষ্ট্র তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় না, আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করবেন, এই ধরনের অনিয়মকে আপনি কঠোর হস্তে দমন করবেন না, সেটা তো হবে না। আর আইন তো সবারই জন্য সমান করতে হবে। কোথাও আইনের ফাঁক ফোকর রয়েছে, যেখান থেকে সে বেরিয়ে যাচ্ছে। এবং এই বিষয়টা কিন্তু জেলা প্রশাসন জানে, শিক্ষা বিভাগ জানে। ঠিক আছে, দৃশ্যমান কোনো পদক্ষেপ কিন্তু নেই। আমরা আবারও সরকারের কাছে বিশেষ করে এই বিষয়টা নজরে নিয়ে আসার জন্য আবারও অনুরোধ জানাবো। আমরা সময় আজকে শেষই করে ফেললাম শুধু একটা নিউজের আলোচনা করতে গিয়ে। আপনাকে সর্বশেষ প্রশ্ন যদি আসলে করি, এই যে মেহেরপুরের ধরুন সারা বাংলাদেশেই তো আসলে নির্বাচন নাই আপনার মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের, তো সেক্ষেত্রে এই মেহেরপুরের যে ব্যত্যয়গুলো আছে, বিভিন্ন সময় আপনি মেহেরপুরের মুক্তিযোদ্ধাদের নানান বিষয়ে সংগঠিত করেন। আপনি মানববন্ধন করেছেন, আপনি মেহেরপুর জেলা প্রেস ক্লাবে একাধিক করেছেন, সংবাদ সম্মেলন করেছেন নানান ব্যত্যয়কে কেন্দ্র করে। তো এই যে সাম্প্রতিক সময়ে যে এই ঘটনা, এই বিষয়গুলো কি আপনি কেন্দ্রে জানানোর কোনো পরিকল্পনা আপনার আছে কিনা, বা মন্ত্রণালয় বা ইয়েতে জামুকাতে? আমি জামুকাতে, এটা মন্ত্রণালয়ের ব্যাপার, ব্যাপার না। আচ্ছা, মন্ত্রণালয় আইন কানুনের ব্যাপার। জি জি। আর বাকি প্রশাসনিক ব্যাপারটা মন্ত্রণালয় দেখে। জি জি, যেটা প্রশাসনিক ব্যাপার, প্রশাসনিক আমি মন্ত্রণালয়ে লিখব। আর আপনি জানেন আমি সামনের রবিবারে একটা আমাদের পুনর্মিলন অনুষ্ঠানে আছে, ঈদ পুনর্মিলন, ওই সাথে এই ব্যাপারে কিছু আলোচনা করবো, ফ্রি ফ্র্যাঙ্ক সব আলোচনা করবে। আচ্ছা আচ্ছা, সবাই করবে, যার মনে যেটা কষ্ট আছে তারা বলবে। আচ্ছা, যেহেতু মেহেরপুর জেলা প্রশাসক, জেলা প্রশাসক উনি যেহেতু জেলা কমান্ডারের দায়িত্বে আছেন, উনি কি এই নির্বাচনের ব্যাপারে কোনো কিছু জানেন? সর্বশেষ কোনো তথ্য আপনার কাছে আছে? না, তথ্য কি বলবো, তথ্য ওনাদের জানা নাই, অথবা জানা আছে কিন্তু বলেন না। যেভাবে হোক উনার কর্মকর্তা বলে দিয়েছে আদৌ নির্বাচন হবে না। প্রশাসনের কোনো এক কর্মকর্তা বলছেন নির্বাচন হবে, আদৌ নির্বাচন হবে না। আমি জানি না, নিশ্চয়ই ওনারা এইরকম মন্তব্য জেনে শুনেই করেছেন, না জেনে তো করেননি। কারণ আপনি চিন্তা করেন, মুক্তিযোদ্ধাদের মতো একটা সংগঠন 5 বছর ধরে নির্বাচন নেই, 6 বছর চলে, 6 বছর চলছে, মেহেরপুরের ক্রীড়াঙ্গনকে নষ্ট করে ফেললো। 12-13 বছর কোনো নির্বাচন নাই, ডিএসএ বা ফুটবল ফেডারেশনের, ডিএসএ যেটা ক্রীড়া সংস্থা, তার কোনো নির্বাচন নাই। এই সমস্ত প্রতিষ্ঠানগুলো যদি আসলে নির্বাচন না থাকে, আপনি তো মাঝে মধ্যেই তো মাদকের নিউজ করছি,
আপনি তো কোনো আমরা নিজেরাই কখনো আবার মাদকে জড়িয়ে না। মাদকে জড়িয়ে না, আপনি তো মানে ছেলে মেয়েদের তো অন্তত সেই ক্রীড়াঙ্গনে প্রবেশ করানোর যে সবচেয়ে বড় যে সাংগঠনিক বিষয় প্রতিষ্ঠান, আপনি সেটাকেই তো স্থবির করে রেখেছেন, তাই নয় কি? তাহলে কি আসলে এর মধ্যে দিয়ে কি আসলে আমরা একটা ছেলে একটা মেয়ে তার ক্রীড়ামোদী হবে বা তার সুকুমার বৃত্তি চর্চা করবে, এটা কি সুযোগ আছে? আপনি ঠিক একজন, আপনি নিজে একজন কালচারাল ওরিয়েন্টেড মানুষ, বলেন তিনি আসলে এই লাইনেই বাকি আছে। এভাবে চলে না, এভাবে চলতে পারে না। আমি তো কি বলবো আপনাকে, আমি আপনার মাধ্যমে এবং আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় পত্রিকায় আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক সাহেবকে অনুরোধ করব, একবার নির্বাচন কমিশন গঠন করে সেটা বাতিল হয়ে গেছে, আবার নির্বাচন কমিশন গঠন হয়েছে, উনি নিজে বলছেন যে এবার নির্বাচন হবে। তা আমার মনে হয় মুক্তিযুদ্ধের চাপা ক্ষোভ যে আছে, অনেক কষ্টে এরা করতেছে, দিন রাতিপাত করতেছে, তা নির্বাচনের দিন সঠিক এরা আজকে দেখেন 6 বছর আমাদের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, কোটি টাকার কমপ্লেক্স পড়ে আছে, আমাদের উঠবার ওখানে যাওয়ার কোনো অধিকার নেই, তারা দিয়ে রাখছে প্রশাসন। বলা বাহুল্য, এই যে আমি অনুষ্ঠান করছি, আগামী রবিবারে যে অনুষ্ঠানটা করব, এই অনুষ্ঠানের জন্য আমি ভারপ্রাপ্ত আমাদের মুক্তিযোদ্ধা কমান্ডার ডিজি সাহেবকে আমি অনুরোধ চিঠি দিয়েছি, দরখাস্তও দিয়েছি যে আমাদের কমপ্লেক্সটা, হল রুমটা আমাদের দেওয়া হোক, আমরা ঈদ পূর্ণমী অনুষ্ঠান করবো আমাদের মুক্তিযোদ্ধারা আমাদের হলে। উনি বিভিন্ন টালবাহানা করে উনি আমাদের এটা বরাদ্দ দেন নাই। তা আপনি বলেন মুক্তিযুদ্ধ কোথায় অবস্থান করতেছে, কোন অধিকারে, কে অধিকার দিল যে এটা উনি না দিয়ে কিভাবে দিল? উনি প্রতিপক্ষ দেখায়, তারা যদি অনুষ্ঠান করে তাদেরও দেন, আমরা করতেছি আমাদেরও দেন, আরও কোনো পক্ষ যদি আসে তাকেও দেন, মুক্তিযোদ্ধাদের দেন। আজকে আমাকে দিলেন, আরেকজন আসবেন, আপনি কেন দিবেন না? এই ক্ষমতা কে দিয়েছে আপনি যে আমাদের ঘরে আমাদের মুক্তি দেবেন না? আপনি আজ গর্ব করে বলেন আমি মুক্তিযোদ্ধা গর্বিত, আমি ভারপ্রাপ্ত কমান্ডার হয়ে। আজ পর্যন্ত আপনি একটা প্রত্যয়নপত্র দিয়েছেন কোনো মুক্তিযোদ্ধাকে? দেন নাই। আজকে মুক্তিযোদ্ধার নাতি নাতনি স্কুল কলেজে ওই গেজেটা দিয়ে চায় না ভর্তি করতে, নাতি নাতনি স্কুলে ওখানে চাই এটা প্রত্যয়নপত্র, যে অমুকের সন্তান, হ্যাঁ অমুকের নাতনি বা নাতি তাকে ভর্তি করা হোক, মুক্তিযোদ্ধা অমুক মুক্তিযোদ্ধা ভর্তি হোক। আপনি আজ পর্যন্ত একটা পত্র আপনার গেলে আপনি শুধু বানান ভুল ধরেন, দীর্ঘ এখানে হচ্ছে নাই, আকার নাই, একার নাই বলে আপনি টাইম পাস করে দিয়েছেন। আমরা এই বিষয়ে আশা করি এটা কি গ্রহণযোগ্য? এটা তো গ্রহণযোগ্য না। তা আমার মনে হয় প্রশাসনকে আরেকটু নোটিশে বসতে হবে, আপনারা সঠিক কাজ করেন, মুক্তিযোদ্ধাদের সম্মান দেন এবং তাদের যতটুকু পারেন তাদের সহযোগিতা করেন, এই আমার অনুরোধ মাননীয় আমাদের ভারপ্রাপ্ত কমান্ডার সাহেবের কাছে। অনেক ধন্যবাদ মালিক এবং জুলফিকার আলী খান। সুপ্রিয় দর্শক, শুনছিলেন কথা। আজকে একটা বিষয় নিয়ে আসলে গুরুত্বপূর্ণ বিষয়, যার কারণেই বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এবং মালিককে আমরা স্টুডিওতে ডেকেছিলাম। একটি সাথে আমাদের মেহেরপুরের বার্তা সম্পাদক জুলফিকার আলী খানও ছিলেন। একটি বিষয় নিয়ে আসলে বিষয়টি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং স্পর্শকাতর বিষয়। গতকাল একজন মুক্তিযোদ্ধার লাশ দাফন হয়েছে গার্ড অব অনার ছাড়া। সে বিষয়টির আইনগত ভিত্তি আসলে কতটা, এখানে তাদের সিদ্ধান্তটা কতটা যৌক্তিক ছিল। যদিও পুলিশ প্রশাসন থেকে যারা চৌকস একটি দল এই গার্ড অব অনার প্রদান করে থাকেন, তারা সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু জেলা প্রশাসনের বা উপজেলা প্রশাসনের থেকে কোনো কর্মকর্তা সেখানে উপস্থিত হননি। রোদ্রের মধ্যে দীর্ঘ 1-1.5 ঘন্টা অপেক্ষা করে তারপরে লাশ দাফন করা হয়েছে। বিষয়টি অত্যন্ত দৃষ্টিকটু। আইনগতভাবে যদি এর কোনো ভিত্তি না থেকে থাকে তাহলে অবশ্যই জানিয়ে দেওয়া উচিত যে এতজন মুক্তিযোদ্ধা তারা তালিকাভুক্ত ছিলেন, তাদের প্রয়োজনীয় কাগজপত্রের ত্রুটি থাকার কারণে তাদের মুক্তিযোদ্ধার তালিকা থেকে তাদের নাম বাতিল করা হচ্ছে। এই ধরনের সুনির্দিষ্টভাবে তাদেরকে না বললে
এই বিষয়টা কিন্তু একটা ধূম্রজাল থেকেই যাচ্ছে। একই সাথে যে আলোচনাটা করছিলাম, যদি তেনারা বাতিল হয়ে যান তাহলে তাদের সন্তান বা নাতি নাতনিরা যারা চাকরি করছেন মুক্তিযোদ্ধা কোটায় তাদের কি হবে, এই বিষয়টিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নের অনুসন্ধান কিন্তু সাংবাদিকরা করছে। অবশ্যই এর একটা সুরাহা দরকার। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।